এখানে আছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গৌতম বুদ্ধের মূর্তি। আর বাংলাদেশে সবথেকে বড় গৌতম বুদ্ধের মূর্তিটি ভিতরে হাওয়া দেওয়া হয়, হাওয়া দিয়ে ফুলিয়ে এটাকে উঁচু করা হয়, যার মাধ্যমে পানিটা আর নেমে যেতে পারে না, পানিটা এখানে আটকে থাকে। আর এই পানি দিয়ে চাষবাস করা হয়। আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি ভ্রমণের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এস.এম. সায়েম। এই পর্বে আমরা যাচ্ছি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবস্থিত শান্তিপুর অরণ্য কুটির বৌদ্ধ মন্দির ও রাবার ড্রামে। খাগড়াছড়ির একমাত্র উপজেলা পানছড়ি, যেখানে যেতে হলে কোনো প্রকার পাহাড় অতিক্রম করতে হয় না। খাগড়াছড়ি সদর থেকে মাত্র 50 টাকা সিএনজি ভাড়ায় পৌঁছে যাবেন পানছড়ি উপজেলায়। পানছড়ি উপজেলা থেকে 30 টাকা অটো ভাড়ায় পৌঁছে যাবেন শান্তিপুর অরণ্য কুটিরে। চলুন যাওয়া যাক শান্তিপুর অরণ্য কুটির বৌদ্ধ মন্দির ও রাবার ড্রামে। হ্যালো সবাইকে, আমরা এখন আছি খাগড়াছড়ির পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে খাগড়াছড়ি শহর থেকে 25 কিলোমিটার দূরে হচ্ছে পানছড়ি, আর পানছড়ি থেকে 5 কিলোমিটার ভিতরে আসলে এই শান্তিপুর অরণ্য কুটিরের দেখা পাওয়া যাবে। এখানে আছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গৌতম বুদ্ধের মূর্তি। আর বাংলাদেশে সবথেকে বড় গৌতম বুদ্ধের মূর্তিটি এই অরণ্য কুটিরে অবস্থিত। আসলে এটার নাম অরণ্য কুটির রাখা হয়েছে, এই পরিবেশটা খুবই নিরিবিলি একটা পরিবেশ। এখানে কোনো বাহিরের কোনো শব্দ নেই, শুধুমাত্র প্রকৃতির শব্দ, পাখি ডাকার শব্দ, ঝিরিঝিরি ঝিঝি পোকার শব্দ, এখানে আর কোনো শব্দ নেই এখানে। আর এই জায়গায় বলা হয়ে থাকে যে ভিক্ষুরা খুবই এখানে নিরিবিলি পরিবেশ দেখে তারা এখানে ধ্যান করতেন একটা সময়। তারপর থেকে এই জায়গাটা আস্তে আস্তে বিখ্যাত হতে শুরু করে। আর যেহেতু বাংলাদেশের সব থেকে বড় গৌতম বুদ্ধ, তার সব থেকে বড় মূর্তিটা এখানে অবস্থিত, এই কারণে এই জায়গাটা খুবই বিখ্যাত। খাগড়াছড়ি শহর থেকে খুব কাছেই এই জায়গার অবস্থান। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে এই জায়গাটা সম্পর্কে জানবো, আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, উপভোগ করুন আমাদের সাথে অরণ্য কুটিরকে। শান্তিপুরের এই অরণ্য কুটিরটি 65 একর জায়গা জুড়ে অবস্থিত। কুটিরে আছে চিকিৎসালয়, পাঠাগার, অফিস কক্ষ, বিশ্রামাগার এবং বিভিন্ন প্রকার গাছ-গাছালি। এখানে যে গৌতম বুদ্ধের মূর্তিটি আছে সেটি 1999 সালে নির্মিত এবং 50 ফুট উচ্চতায়। এই মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে 3 থেকে 4 বছর। এই মূর্তির পিছনের দিকটায় পর্যটকদের প্রবেশ নিষেধ, কারণ এখানে নির্জনে বসে দিনের পর দিন সাধনা করেন তাদের ধর্মীয় গুরুরা। আমরা এখন সে কাঙ্ক্ষিত গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। অনেক বড়, আসলেই খুবই বড়। পরিবেশটা খুবই সুন্দর। এখানে হচ্ছে বুদ্ধদের ধর্মীয় একটা পবিত্র স্থান।
এখানে দেখতে পাচ্ছেন মোমবাতি প্রজ্বলন ঘর, এখানে মোমবাতি জ্বালানো হয়। এই বোধি বৃক্ষ মন্দির হচ্ছে এই সাইডে অবস্থিত। আসলে এটা হচ্ছে বুদ্ধদের খুবই ধর্মীয় পবিত্র স্থান একটা। এখানে বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের পবিত্র কাজগুলা এখানে করে থাকে। তাদের ধর্মীয় যত আচার অনুষ্ঠান এখানে পালিত হয়। আর এখানে সর্বসাধারণের জন্য যেটা দেখার বিষয় সেটা হচ্ছে সব থেকে বড় গৌতম বুদ্ধের মূর্তি এখানে অবস্থিত। অনেক বড় মূর্তিটা। আর এই যে রাস্তাটা সামনে চলে গেছে, এটা হচ্ছে ধ্যানের জন্য সংরক্ষিত এলাকা। এটা সর্বসাধারণ প্রবেশ করতে পারবে না এখানে। এখানে শুধুমাত্র ভিক্ষুরা যারা ধ্যান করে থাকে তারা এখানে আসবে, আর এখানে গিয়ে তারা ধ্যান করবে। এটা নিরিবিলি পরিবেশ, এখানে কোনো সাউন্ড অ্যালাউ না, আর সর্বসাধারণ এখানে অ্যালাউ না। এই রাস্তা থেকে সামনে হচ্ছে ধ্যানের জন্য নির্ধারিত স্থান। পরিবেশটা খুবই নিরিবিলি, কোনো শব্দ নেই, ঝঞ্ঝালতা নেই, শুধুমাত্র প্রাকৃতিক যে শব্দগুলো আছে, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক শোনা যায়। এর বাইরে কোনো শব্দ নেই এখানে। আর এখানে বড় একটা অডিটোরিয়ামের মতো আছে। এখানে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের যত অনুষ্ঠান হয় বড় বড়, এখানে এই অডিটোরিয়ামে অনুষ্ঠানগুলো হয়। ধ্যান সংরক্ষিত এলাকা, অনেকগুলো ধ্যান সংরক্ষিত এলাকা এখানে আছে। যারা ভিক্ষু তারা এখানে নিরিবিলি স্থানে তাদের ধ্যান সাধনা করে থাকে। আমরা দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি গেট থেকে। আপনারা এখানে আসুন, অরণ্যকূটে আসুন, এর সৌন্দর্য উপভোগ করুন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অরণ্য কুটির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি পাশেই অবস্থিত আরেকটি দর্শনীয় স্থান রাবার ড্রামে। যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য সত্যি চোখ আটকে যায়। দুপাশে ধান ক্ষেত, মাঝে বয়ে চলা সরু রাস্তা, উপরে নীল আকাশ, সাদা মেঘ, পাকপাখালির কোলাহল, এ যেন এক আঁকা ছবি। এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম রাবার ড্রামে। আমরা অরণ্য কুটির থেকে ফিরবার পথে আর একটা সুন্দরতম জায়গায় এসে উপস্থিত হয়েছি। এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা রাবারের একটা বড় পাইপের মতো তৈরি করা হয়েছে। এটার কাজ হচ্ছে বর্ষার সিজনে যখন পানি বেশি থাকে তখন এটা ফুলানো হয় না, এটা তখন নিচেই থাকে। আর যখন পানি কম থাকে, অর্থাৎ এই সাইডে অনেক কৃষি জমি আছে, প্রচুর পানির দরকার এই জমিতে কৃষি চাষ করার জন্য। তো যখন পানি কম থাকে তখন যেটা করা হয় সেটা হচ্ছে এই রাবারটা ফুলানো হয়, এর ভিতরে হাওয়া দেওয়া হয়, হাওয়া দিয়ে ফুলিয়ে এটাকে উঁচু করা হয়, যার মাধ্যমে পানিটা আর নেমে যেতে পারে না, পানিটা এখানে আটকে থাকে। আর এই পানি দিয়ে চাষবাস করা হয়। পাশে অনেক আবাদি জমি আছে, ওখানে চাষ করা হয় এই পানি দিয়ে। তো এটা যেটা হচ্ছে বর্ষার সিজনে এটা থাকে না, আর যখন বর্ষা শেষ হয়ে যায়, পানি যখন ঘাটতি দেখা যায়, তখন এটাকে এই ফুলিয়ে এটার ভিতরে বায়ু ঢুকিয়ে এটাকে উঁচু করা হয়, যার মাধ্যমে পানিটা আটকে থাকে। আর এই পানি দিয়ে সারা বছর চাষ কার্য পরিচালনা করা হয়। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে ফুলানো হয়েছে, অল্প অল্প পানি এখান থেকে নামছে, অনেক ফুলানো হয়েছে, অনেক পানি এখানে আটকিয়ে রাখা হয়েছে। এই পানি দিয়ে ওদিকের যত জমি আছে জমিগুলো চাষ করা হবে। তো এটা একটা দেখার মতো স্থান। তো আপনারা যদি এখান থেকে আসেন তখন আপনারা এটা দেখতে পারবেন, এটা দেখে যাবেন। খাগড়াছড়ি ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই। খাগড়াছড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।